আ হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। তো কেন এরকমটা হলো চলুন জেনে নেওয়া যাক। আশিক ওয়াশরুমের দরজা খুলে রেখেই গোসল করছিল। কাপড় চোপড় চেঞ্জ করার সময় হঠাৎ করেই দরজাটা খুলে যায়। সচরাচর তার রুমে কেউ আসে না, এমনকি তার রুমে আসার কোনো প্রয়োজনও পড়ে না, তাই সে সবসময় রুমের দরজা খোলা রাখে। কিন্তু আজকে এরকম একটা অঘটন ঘটে যাবে সেটা সে কল্পনাও করেনি। যখনই সে কাপড় চোপড় খুলে রেখে শুকনো কাপড় গায়ে দেবে, তখনই দরজা খুলে যায় আর প্রিয়াঙ্কা এসে সেখানে উপস্থিত হয়। তো ভিউয়ার্স চলুন দেখা যাক কি হয়। আরে নির্লজ্জ অসভ্য ইতর মার্কা ছেলে গোসল করছে, তাও আবার ওয়াশরুমের দরজা খোলা রেখে। আশিক তখন আর কোনো কথা না বলে দুম করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর কাপড় চোপড় চেঞ্জ করে রুমে চলে আসে। রুমে এসে আর ওই মেয়েটাকে দেখতে পেল না, তাই সে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো আর তার ভাবিকে ডাকতে শুরু করলো। ভাবি, ওই ভাবি, কই তুমি? তাড়াতাড়ি একবার এখানে আসো। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? ভাবি, আমাদের বাড়িতে মনে হয় পেতনি এসেছে। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের বাড়িতে পেতনি কোথা থেকে আসবে? আমাদের বাড়িতে তো আমরাই থাকি, এখানে মানুষ বসবাস করে। ততক্ষণে প্রিয়াঙ্কা এসে সেখানে উপস্থিত হলো আর সে তার বড় বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিন্তু আপু, আমার তো মনে হয় না তোদের বাড়িতে মানুষজন থাকে। ততক্ষণে আশিক প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকায়। প্রিয়াঙ্কাকে দেখে সে বলতে থাকে, আরে ভাবি, এইটা হলো সেই পেতনি। এই পেতনিটা কোথা থেকে এসেছে বলেন তো? আমি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিলাম, তখনই ধুম করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল আর আমার সব কিছুই দেখে নিল। আশিকের মুখ থেকে এই কথা শুনে আশিকের ভাবি হেসেই কুটি কুটি হচ্ছে। আশিক ওয়াশরুমের দরজা খোলা রেখে ফ্রেশ হয়, এটা তার ভাবি জানতো না। তার ভাবি এভাবে হাসছে এটা দেখে আশিক বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তুমি এভাবে হাসছো কেন? আমি তো তোমার হাসির কারণটাই বুঝতে পারছি না। আমি কেন হাসি সেটা তুমি বুঝতে পারছো না, তাই না? ওয়াশরুমের দরজা খোলা রেখে কেউ এভাবে ফ্রেশ হয় নাকি? আরে, রুম আমার, ওয়াশরুম আমার, সেখানে আমি কিভাবে ফ্রেশ হব সেটা কি আমাকে অন্য কেউ বলে দেবে নাকি? আরে মিস্টার না, ব্যাপারটা একদমই সেরকম নয়। আপনি উলঙ্গ হয়ে নাচানাচি করলেও আপনাকে কেউ দেখে বলতে যাবে না। আর হ্যাঁ আপু, আমি তাদের এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। যেখানে এরকম উগান্ডারের বংশধর বসবাস করে সেখানে আমি কোনোভাবেই থাকতে পারবো না। তাছাড়া তুই আমাকে এ ব্যাপারে আগে কিছু বলিসনি কেন? আরে ভাই, এটা আবার আগে থেকে বলার কি আছে? তোরা দুজন মানুষ, এত বড় একটা রুম, ওখানে থাকতে পারবি না? অ্যাডজাস্ট করে একটু মানিয়ে নে। মানে তুমি এসব কি বলছো ভাবি? আমি কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটা তোমার কে হয়? আর এইসব কি বলছো তুমি? তোরা দুজনেই মাথা ঠান্ডা কর, আমি সব কিছুই বুঝিয়ে বলছি। আশিক, এই হলো প্রিয়াঙ্কা, আমার একমাত্র ছোট বোন। আর প্রিয়াঙ্কা, এই হলো আশিক, তোর ভাইয়ার আপন চাচাতো ভাই। তোরা দুজনে খাবার টেবিলে গিয়ে বস, আমি ততটা দুজনের জন্য খাবার বানিয়ে এক্ষুনি নিয়ে আসছি। তোর খাবার তুই খা, আমি এখানে তোর খাবার খেতে আসিনি। আমি এখানে থাকবোই না। তুই কি ভেবেছিস এরকম একটা ফাজিল মার্কা ছেলের সঙ্গে আমি এখানে থাকবো? কখনোই না। আমি আজই বাড়িতে ফিরে যাব। তাহলে আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বের হয়ে যান। আমিও চাই না আপনি এখানে থাকুন। আরে ভাই, তোরা দুজনেই দুজনে ঝগড়া বন্ধ কর আর মুখটা বন্ধ করে টেবিলে বস। আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি, তারপরে তোদের ঝামেলার কথা শুনবো। এই বলে প্রিয়াঙ্কার বড় বোন সেখান থেকে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা সোফার উপর ধপাস করে বসে পড়ল। তখনই আশিক আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি সমস্যা আপনার? এখানে উড়ে এসে জোরে বসেছেন কেন? আপনি কি যাওয়ার জন্য পৃথিবীতে আর কোনো জায়গা পেলেন না নাকি? এই ছেলে, তোকে দেখে তো ভদ্র বলেই মনে হয়, কিন্তু তোর ব্যবহার এরকম চামচিকের মতো কেন? আমার সঙ্গে একদম খারাপ আচরণ করার চেষ্টাও করবেন না আপনি।
আমাকে চামচিকে বললেন কেন? তোকে দেখে এমন মনে হয়েছে তাই বললাম। তুই আমার দিকে এমনভাবে হা করে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে তো চোখ দিয়ে আমাকে গিলে খাবি। আপনার চেহারা দেখে তো মনে হয় আপনি খুবই মিষ্টি একটা মেয়ে। আর আমার সঙ্গে এরকম পেতনির মতো আচরণ কেন করছেন? আমি মিষ্টি মানুষের সঙ্গে মিষ্টি আচরণ করি, আর তোর মতো ফাজিলদের সঙ্গে এরকম আচরণ করি। তোদের সঙ্গে এর চাইতে ভালো আচরণ যায় না। এই বলে তারা দুজন সেখানে কথা কাটাকাটি করছিল। ততক্ষণে প্রিয়াঙ্কার বড় বোন সেখানে এসে হাজির হলো আর তাদের দুজনকে ধমক দিয়ে বলতে লাগলো, তোদেরকে না বললাম এইসব প্যাচাল বন্ধ দিয়ে খাবার টেবিলে গিয়ে বসতে? আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি, চুপচাপ দুটো বসে খেয়ে নে। এই বলে প্রিয়াঙ্কার বড় বোন আশিক আর প্রিয়াঙ্কা দুজনকে খাবার টেবিলে নিয়ে গেল আর তাদের দুজনকে খাবার খেতে দিল। প্রিয়াঙ্কা খাবার খেয়ে আবারও সোফায় এসে বসলো আর তারপর তার বোনকে বলতে লাগলো, আপু, তোদের বাড়িতে তো 2টা বেডরুম। এই ছেলেটা এক রুমে থাকে আর অন্য রুমে তোরা থাকিস। তারপরও কেন আমাকে এখানে ডেকে এনেছিস? হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস, কিন্তু আমরা যে রুমটাতে থাকি এই রুমটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট। আর আশিক যে রুমটাতে থাকে ওই রুমটাও কিন্তু একেবারে ছোট নয়, যথেষ্ট বড়। তাই তোরা দুজন ওই রুমে থাকবি। আপু, আমি তো দেখছি তোর মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। এই ছেলেটাকে সঙ্গে নিয়ে আমি এক রুমে থাকবো, তাও আবার একই বিছানায়। আরে ভাই, তোদের দুজনকে একই রুমে থাকতে কে বলেছে? আমি তোর ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তোর ভাইয়া বলেছে তুই বিছানায় থাকবি আর আশিক ফ্লোরে ঘুমাবে। তাও সম্ভব না। আমি এই ছেলেটার সঙ্গে থাকতে পারবো না। আমি বাড়িতে ফিরে যাচ্ছি। আর আব্বুকে গিয়ে বলে দিস আমি এখানে পড়াশোনা করব না। এই বলে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই তার বড় বোন পিছন থেকে তাকে আটকায় আর তারপর বলতে থাকে, দেখ, তুই তো খুব ভালো করে জানিস আমার প্রেগনেন্সি 5 মাস চলছে। আমি বাড়ির সেরকম কোনো কাজকর্ম করতে পারি না। তাই আব্বুকে বলে অনেককে বুঝিয়ে সাজিয়ে তোকে এখানে আসার ব্যবস্থা করেছি। আর এখন যদি তুই চলে যাস তাহলে আমার কি হবে বল শুনি? সেটা তো আমি বলতে পারবো না। তোর যদি এতই লোকের প্রয়োজন হয় তাহলে তুই একটা কাজের মেয়ে রেখে দে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়া বাসায় আসুক, তারপর দেখি কি করা যায়। তুই এখন একটু ঠান্ডা হয়ে বস। প্রিয়াঙ্কার বড় বোন প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আশিক খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে বিশ্রাম করতে লাগলো। বিকেলবেলা তার বন্ধুরা তাকে ফোন করলো একটু বাইরে যাওয়ার জন্য, তাই সে রেডি হয়ে বাইরে বের হচ্ছিল। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা বলে ওঠে, ওই হিরোইনচি, কোথায় যাচ্ছিস? যেখানেই সেখানে যাচ্ছি। আপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? মন চাইলে জাহান্নামেও যেতে পারিস। আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার কটা জিনিস লাগবে, এগুলো তো কিনে দিতে হবে। আমি কারোর চাকর নই। আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনি নিজেই গিয়ে নিয়ে আসতে পারেন। এই কথা বলতে বলতে আশিক বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কার দুলাভাই দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করছিল। প্রিয়াঙ্কার দুলাভাই বাসার ভিতরে প্রবেশ করে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার শালি যে, কেমন আছো? আর কখন আসলে তুমি? এই বাসায় এসে পৌঁছানোর আগ পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু যখন থেকে এখানে এসেছি তারপর থেকে আমি একদমই ঠিক নেই। আরে এসো, তুমি কি বলছো? এখানে এসে তো তুমি তোমার বোনকে দেখতে পেয়েছো। তুমি তো তোমার বোনকে অনেক বেশি ভালোবাসো, তাই এখানে আসার পর তোমার আরও ভালো থাকার কথা। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার বোনকে অনেক বেশি ভালোবাসি, তাই বোনকে দেখার পর আমার ভালো থাকারই কথা। কিন্তু আপনাদের বাড়িতে যে একটা বদমাইশকে পুষে রেখেছেন সেটা তো আমি জানতাম না। যখন থেকে এসেছি তখন থেকে আমার সঙ্গে ঝামেলা করেই যাচ্ছে। আরে তুমি বদমাস কাকে বলছো? ও আচ্ছা, আশিকের কথা বলছো তো। আশিকের কথা বলছো তো। ও একটু এরকম, ওর সঙ্গে মানিয়ে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে। আরে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মানিয়ে নিব, তাও আবার এই ছেলেটার সঙ্গে? কখনোই না, জাস্ট অসম্ভব। তখনই প্রিয়াঙ্কার দুলাভাই প্রিয়াঙ্কাকে বলতে থাকে তার মাথা ঠান্ডা করে একটু পয়সার জন্য কয়েকদিন গেলে এমনি এমনি সব ঠিক হয়ে যাবে।
তাই প্রিয়াঙ্কা তার দুলাভাইয়ের কথা মেনে নিল আর বাড়ির ভিতরে চলে গেল। এদিকে আশিক তো ততক্ষণে বাসা থেকে বের হয়ে চলে গেছে, চায়ের দোকানে বসে আছে আর তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। আরে যা ভিউয়ার্স, আপনাদেরকে তো এখনো নায়ক নায়িকার ব্যাপারে কিছুই বললাম না। আমাদের গল্পের নায়ক আশিক এই বছর ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, আর আমাদের গল্পের নায়িকা এই বছর ইন্টার পাশ করেছে, ভার্সিটিতে ভর্তি হবে সামনে, কয়েকদিন ফ্রি আছে তাই বোনের বাসায় এসেছে। তাছাড়া তার গুণ অসুস্থ, এই সময়ে তার বোনের একজন মানুষ প্রয়োজন, তাই তার বাবা মা তাকে এখানে পাঠিয়েছে। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি আর দেখি আমাদের গল্পে কি হতে চলেছে। আশিক বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। তখনই হঠাৎ করে আশিকের মোবাইলটা বেজে উঠল। একটা অন্য নাম্বার থেকে ফোন এসেছে, তাই আশিক ফোনটা রিসিভ করতে চাইল না, কিন্তু পরপর ফোনটা বেজেই চলেছিল, তাই বাধ্য হয়ে আশিককে ফোনটা রিসিভ করতে হলো। আর আশিক ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, এই ছেলে, তুই তো আচ্ছা বদমাইশ। তোকে তখন আমি আমার কয়েকটা জিনিস এনে দিতে বললাম, এইদিকে আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলছি আর তুই চুপ করে সে কথা শুনে চলে গেলি। কথার ধরন দেখে বুঝতে পারলো এটা প্রিয়াঙ্কা ছাড়া অন্য কেউ হতেই পারে না, তাই সে বলতে লাগলো, এই যে ম্যাডাম শুনেন, আমি তো আপনাকে বলে দিয়েছি আমি আপনার চাকর নই, আমি আপনার কোনো হুকুম তামিল করতে পারবো না। আরে ভাই, একটা কাজ করে দিলে যদি হুকুম তালিম হয়ে যায় তাহলে আর তোকে কি বলবো, প্লিজ এরকম করিস না আমার সঙ্গে। দুলাভাইয়ের কাছে বলতেও লজ্জা পাচ্ছি, তুই একটু এনে দে। এই বলে প্রিয়াঙ্কা আশিককে অনেক অনুনয় বিনয় করতে লাগলো। আশিকেরও প্রিয়াঙ্কার অনুনয় বিনিময় শুনে মনটা নরম হয়ে আসলো, তাই আশিক প্রিয়াঙ্কাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কি কি আনতে হবে সেটা একটা SMS করে লিখে পাঠিয়ে দিন, আর টাকা পাঠিয়ে দিন, আমার কাছে টাকা নেই। এই বলে আশিক ফোনটা কেটে দিল আর তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগলো। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সাথে সাথে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। তখনই আশিক মোবাইলটা হাতে নিল প্রিয়াঙ্কা কোনো মেসেজ করেছে কিনা সেটা দেখার জন্য, কারণ প্রিয়াঙ্কা তো বলেছে জিনিসটা তার খুবই প্রয়োজনীয়। আর এখন যদি আশিক সেই জিনিসটা না নিয়েই বাসায় চলে যায় তাহলে তো আবার প্যাচাল শুনতে হবে। আশিক মোবাইলটা হাতে নিয়েই দেখতে পেল দুটো মেসেজ এসেছে। আশিক মেসেজ সেন্ড করলো, আর তারপর যেটা দেখলো সেটার জন্য আশিক মোটেও প্রস্তুত ছিল না। একটা তো বিকাশ অ্যাপে 500 টাকা এসেছে, সেটার মেসেজ, আর অন্য একটা হলো 1 প্যাকেট স্যানোরা প্যাড আর পেন কিলার। মেসেজটা দেখেই আশিকের মেজাজ কিছুটা গরম হয়ে গেল, কারণ একটা আনমেরিড ছেলেকে এগুলো নিয়ে আসার জন্য ফার্মেসিতে যেতে হবে। ফার্মেসিয়ান কি মনে করবে, তাই আশিক তখনই একবার প্রিয়াঙ্কাকে ফোন দিল আর বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি লিখে পাঠিয়েছেন জানেন আপনি সেটা? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আমি কি লিখে পাঠিয়েছি। দেখুন, আমি আপনার মতো মাথা খারাপ নই। আমি ফার্মেসিতে গিয়ে ফার্মেসিয়ানকে কোনোভাবেই বলতে পারবো না এগুলো দিতে। আরে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? এগুলো এখন খুব সাধারণ বিষয়। বাসা থেকে আসার সময় আমার মনে ছিল না, না হলে আমি নিয়ে আসতাম। আর এইখানে আসার পর হঠাৎ করেই পিরিয়ড হয়ে গেছে। সে আপনার তাই কিছু হয়েছে, আপনি কেন এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমি আপনার জন্য এসব আনতে পারবো না। এই কথা বলে আশিক ধরাম করে ফোনটা কেটে দিল। তখনই প্রিয়াঙ্কা আবারও আশিককে ফোন দিতে লাগলো। 2-3টা কল দেওয়ার পর আশিক ফোনটা রিসিভ করলো আর ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো? কি সমস্যা আপনার? আপনি এভাবে বারবার আমাকে ফোন দিচ্ছেন কেন? আপনাকে না বললাম আমি আপনার এসব ফালতু জিনিস আনতে পারবো না, তারপরও কেন ফোন দিচ্ছেন বলেন তো শুনি? প্রিয়াঙ্কা ততক্ষণে তার মোবাইলটা তার বড় বোনের কাছে দিয়ে দিয়েছে আর তার বড় বোনকে সবকিছু বলেছে। তখনই প্রিয়াঙ্কার বড় বোন আশিককে বলতে লাগলো, আশিক ভাই, আমার প্লিজ তুই একটু এনে দে, আমার কাছে নেই, থাকলে আমি ওকে দিয়ে দিতাম। তোর ভাইয়া সারা দিন অফিসে অনেক পরিশ্রম করে এসেছে, তাছাড়া এখন বিশ্রাম নিচ্ছে, না হলে আমি তোর ভাইয়াকে দিয়েই আনিয়ে নিতাম। আরে ভাবি, আমি কি করে আনবো এগুলো? আরে ভাই, তুই ফার্মেসিতে গিয়ে বললেই দিয়ে দে, প্লিজ নিয়ে আসিস। বড় ভাবির কথা কোনোভাবেই অমান্য করতে পারে না আশিক, তাই তাকে বাধ্য হয়েই ফার্মেসিতে যেতে হলো। কিন্তু ফার্মেসিতে গিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না।
এদিকে সে আসার পর মিনিমাম 15-20 জন কাস্টমার এসে ওষুধ নিয়ে চলে গেছে। তখনই ফার্মেসিয়ান তাকে বলে, কি ব্যাপার ভাই, আপনি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন? কিছু হয়েছে নাকি আপনার? না ভাই, আমার কিছু জিনিস লাগতো তাই এসেছে, কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, মনে হয় নতুন নতুন বিয়ে করছেন তাই না? আপনি 1 মিনিট, আমি দিচ্ছি। এই কথা বলে ফার্মেসিয়ান একটা কন্ডোমের প্যাকেট নিয়ে সেটা প্যাক করে আশিকের হাতে তুলে দিল। আশিক তো লজ্জায় একদম মরে যাওয়ার মতো অবস্থা। তার তো ঘরে বই নেই, তাহলে সে কন্ডোমের প্যাকেট দিয়ে কি করবে? তখনই আশিক ফার্মেসিয়ানকে বলল, আরে ভাই, এটা আপনি কি করছেন? আমি এটা দিয়ে কি করব? আমার এটা লাগবে না। আরে ভাই, লজ্জা পাওয়ার কিছু নেই। এখানকার যুগে কেউ এসব ব্যাপার নিয়ে কোনো লজ্জা পায় না। ও হ্যাঁ, এটার দাম 150 টাকা। আরে ভাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার এটা লাগবে না, আর আমার ঘরে কোনো বউ নেই। আশিকের এই কথা শুনে একদম আকাশ থেকে পড়লো আর তারপরেই বলতে লাগলো, আরে ভাই, আপনি তো আমাকে বললেন আপনার কিছু জিনিস লাগবে, আর সেটা আপনি বলতে পারছেন না, তাই তো আমি ভাবলাম আপনার হয়তো এটাই লাগবে। আরে ভাই, কোনো মানুষের কোনো একটা জিনিস লাগবে বলে যে এটা লাগবে, এটা আপনারা কোন হাদিসে পেয়েছেন? আচ্ছা ভাই, ঠিক আছে, ভুলটা আমারই হয়েছে, কিন্তু এখন তো অন্তত আপনি এটা বলুন যে আপনার কি লাগবে। আপনি সেই 1 ঘন্টা ধরে আমার ফার্মেসির সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু তখন আশিক চুপচাপ হয়েই ওখানে দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। আশিকের এরকম অবস্থা দেখে একদম বিরক্ত হয়ে যাচ্ছিল ফার্মেসিয়ান। কিছুটা বিরক্ত এই আশিককে বলল, আরে ভাই, আপনার যদি কোনো কিছু লাগে তাহলে বলেন, আর তা না হলে দয়া করে এখান থেকে বিদায় হন। আমার এসব ভালো লাগছে না। আশিক তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে নিজের মোবাইলটা বের করে মেসেজটা ফার্মেসিয়ানকে দেখালো। আর তখনই ফার্মেসিয়ান বলতে লাগলো, আরে ভাই, আপনারা পারেনও বটে, এটুকু একটা জিনিস চাইতে এতক্ষণ সময় নিতে হয় নাকি? এগুলো আর এমনকি একটা সেনারা আর 1 পাতা পেইন কিলার। আরে ভাই, আমি যেগুলো এর আগে কোনোদিন কিনেছি নাকি? কিনে আননি তো কি হয়েছে? কেনা অভ্যাস করতে হবে না? বউ পালতে হলে তো এগুলো লাগবেই। আরে ভাই, আপনাকে কতবার বলবো আমি বিয়ে করিনি, আমার বউ নেই। কি তখনই ফার্মেসিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলতে লাগে, বিয়ে করেনি তো কি হয়েছে? ছেলে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছেন তখন বিয়ে তো করতেই হবে। তাই 2 দিন আগে আর পরে অভ্যাস করে নেওয়াটা ভালো। আশিক তখন আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। মাঝে এসে কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কা এসে দরজা খুলে দেয়। আশিককে দেখা মাত্র এসে বলতে থাকে, এই যে মিস্টার, তোকে যে জিনিসগুলো নিয়ে আসতে বলেছিলাম, তুই সেই জিনিসগুলো নিয়ে এসেছিস তো? এই কথাটা বলা মাত্রই আশিক ঔষধের প্যাকেটটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলল, সমস্যা আপনার বলেন তো? আপনি কি আমাকে নিজের জামাই মনে করেন নাকি এসব জিনিস আপনি আমাকে আনতে বলেছিলেন? এটা শুনেই প্রিয়াঙ্কা কিছুটা রেগে যায় আর ধমক দিয়ে বলতে থাকে, নাকে টিপ দিলে তো এখনই দুধ বের হয়ে আসবে, আর তুই কিনা বলছিস আমার জামাই হওয়ার ইচ্ছে জাগে তোর? একদম চটকনা মেরে দাঁতগুলো ফেলে দিব বলে দিলাম এইসব ফাজলাম আমার কথাবার্তা বললে। ওরে বাবা, আপনি আমাকে দিয়ে এসব জিনিস আনাতে পারবেন আর আমি এইটুকু কথা বলতে পারবো না? আপনি তো আচ্ছা মেয়ে মানুষ। এই বলে আশিক সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পড়তে বসলো। এদিকে রাতের খাবার আজ প্রিয়াঙ্কা নিজের হাতে রান্না করেছে। তার বোন অসুস্থ বলে কথা, এখানে এসেছে সে বোনের সেবা করার জন্য। আর এখন যদি বোনের সেবা করতে না পারে তাহলে বিষয়টা কেমন দেখায় না? প্রিয়াঙ্কা সবার জন্য খাবার তৈরি করে সবাইকে খাবার টেবিলে ডেকে নিল। আশিক খাবার মুখে দিয়ে বুঝতে পারলো এটা তার ভাবির হাতের রান্না নয়। ঠিক তখনই আশিক ভাবিকে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, তুমি তো জানোই আমি তোমার হাতের আর আমার আম্মুর হাতের রান্না ছাড়া খাবার খেতে পারি না। তাহলে তুমি সব কিছু জেনে শুনে অন্য কাউকে দিয়ে রান্না করালে কেন? আশিকের ভাবি কিছু বলতে যাবে তার আগেই আশিকের বড় ভাই আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ, প্রিয়াঙ্কা কিন্তু এমনিতে অনেক ভালো রান্না করে। তাছাড়া তুই খাবার এখনো মুখে দিসনি, খাবার খেয়ে দেখ, ইনশাল্লাহ ভালো ভালো হয়েছে। এরে বাবা রে বাবা, এমনভাবে সাফাই গেছো যেন তোমার শালি নয়, এটা একটা পাক্কা বাবুর্চির হাতের রান্না। দেখো, আমার কিন্তু খাবারগুলো দেখে একটুও মনে হচ্ছে না যে খাবারগুলো খাওয়ার উপযোগ্য। এতক্ষণ ধরে সবকিছু চুপচাপ শুনলেও প্রিয়াঙ্কা আর চুপচাপ রইল না। প্রিয়াঙ্কা বলতে লাগলো, এই যে মিষ্টি, আসলে আমি আপনাকে ধরে বেঁধে এখানে খাবার খাওয়ানোর জন্য নিয়ে আসিনি।
আপনার খাবার খেতে ইচ্ছে না হলে চুপচাপ এখান থেকে উঠে চলে যান। আমি কিন্তু আপনাকে একবারের জন্য বলিনি আমার হাতের রান্না করা খাবার আপনাকে খেতেই হবে, তাই আপনি আসতে পারেন। এই বলে প্রিয়াঙ্কা আশিকের সামনে থেকে খাবারের প্লেটটা তুলে নিল। এটা দেখে আশিক কিছুটা রেগে গিয়ে খাবারের টেবিল থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই তার ভাবি তার হাতটা ধরে ফেলে আর চেয়ারে বসাতে বসাতে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলে, প্রিয়াঙ্কা, তুই আর মানুষ হলি না। তুই এভাবে ছেলেটার সামনে থেকে খাবার প্লেটটা তুলে নিতে পারলি? তুমি আমাকে কেন বলছো? এই ছেলেটাই তো বললো আমার হাতের রান্না খাওয়ার উপযুক্ত নয়। তাহলে যে খাবারটা খাওয়ার উপযুক্ত রয়েছে এটা খাবে কেন? ও তো এমনিতে মজা করে বলছে। আশিক, তুমি বসো, খাবার খেয়ে নাও। যদি খাবার ভালো না লাগে, কাল থেকে তোমার জন্য আমি রান্না করে দেব। এখানে ভালো মন্দের কোনো কথা আসছে না। ভাবি, খুব ভালো করেই জানো আমি সবার হাতের রান্না খাই না। তুমি নিজে আমার জন্য রান্না করে দেবে। এই বলে আশিক খাবার খাওয়া শুরু করলো। তখনই পাশ থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো, এতই যখন অন্যের হাতের রান্না খেতে সমস্যা, তাহলে নিজে রান্না করে খেয়ে নিলেই তো পারেন। তাহলে তো আর কাউকে জ্বালাতন করতে হয় না। প্রিয়াঙ্কার এই কথা শুনে আশিক কিছুটা রেগে গেল আর তার ভাইয়াকে বলতে লাগলো, ভাইয়া, তুমি আমাকে এই কথাগুলো শোনানোর জন্য এখানে নিয়ে এসেছিলে? আরে তুই তো অযথাই রেগে যাচ্ছিস। প্রিয়াঙ্কা কি এমন আর বললো? তাছাড়া প্রিয়াঙ্কার হাতের রান্না খাওয়ার অনুপযোগী নয়। তুই আগে খাবারটা খা, তাইলেই বুঝবি। আশিক তখন আর তার ভাইয়ার মুখের উপর কোনো কথা বলল না, চুপচাপ খাবার খেতে শুরু করলো। প্রথম খাবারের লোকমাটা মুখে দিতেই সে তো একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। এটা খাবার নাকি অমৃত সেটাই বুঝতে পারছে না। একজন মানুষের হাতের রান্না এতটা টেস্টি হতে পারে এটা আশিকের আগে কোনোদিন দেখেনি। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলে, এই যে, আপনি কি আবার খাবারে কিছু মিশিয়েছেন নাকি? দেখুন, একদম ফালতু কথা বলবেন না। আমি তো আপনাকে পরিষ্কার করেই বলে দিয়েছি, আমার হাতের রান্না করা খাবার খেতে যদি আপনার ইচ্ছে না করে তাহলে আপনি আমার হাতে রান্না করা খাবার খাবেন না। কিন্তু অযথাই ফালতু কথা বলবেন না। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলে, আরে, আমি একদম ফাইজলামো করছি না, যা সত্য তাই বলছি। আপনার হাতের রান্না এত মজা হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। সত্যি খাবারটা অনেক মজা হয়েছে। এরপরে আর কোনো উত্তরের অপেক্ষাই না করেই আশিক খাবার খেতে শুরু করলো। একদম গপাও গপ করে খাচ্ছে, যেন এক সপ্তাহ কোনো খাবার খায়নি। সবাই অবাক হয়ে আশিকের দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষ হলে হাত ধুয়ে তারপর বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমার শালির হাতের রান্না জাস্ট অসাম। হ্যাঁ, সেটা তো আমি তোকে আগেই বলেছিলাম। তুই আগে খাবারটা খেয়ে তো দেখ, তারপর যদি তোর খাবার পছন্দ না হয় তাহলে খাওয়ার দরকার নেই। এদিকে আশিক আজ খাবার এতটাই খেয়ে ফেলেছে যে বাকি মানুষ কী খাবে তার কোনো চিন্তাই করেনি। কারণ বাসায় 4 জন মাত্র মানুষ, তার এই 4 জনের জন্যই ভাত রান্না করা হয়েছে। কিন্তু আশিক একাই অর্ধেকের বেশি খাবার খেয়ে ফেলেছে। ওইদিকে যতটা খাবার আছে ততটা খাবার দিয়ে 3 জন ঠিকমতো খেতে পারবে না। তাই প্রিয়াঙ্কা তার দুলাভাইকে বলতে লাগলো, দুলা ভাই, আপনি একটু ওয়েট করেন, আমি আবারও খাবার তৈরি করে নিয়ে আসছি। না প্রিয়াঙ্কা, সেটার কোনো প্রয়োজন হবে না। যেটুকু খাবার আছে চলো আমরা 3 জন ভাগ করে খেয়ে নিই। এখন আর এত রাতে কোনো খাবার রান্না করতে হবে না। প্রিয়াঙ্কার বড় বোন তখন খাবারটা তাদের 3 জনের প্লেটে সমান করে ভাগ করে নিল। আর তারপর খাবার খেয়ে তারা 3 নিজেদের রুমে ঘুমাতে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা রুমে এসেই দেখতে পেল আশিক অনেকক্ষণ আগেই বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। প্রিয়াঙ্কা আশিককে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করলো, কিন্তু আশিক কোনোভাবেই ঘুম থেকে উঠল না। বাধ্য হয়ে প্রিয়াঙ্কা তার বড় বোনের রুমে গেল আর তাকে বলতে লাগলো, আরে আপু, তোর দেবর তো অনেকক্ষণ আগেই বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। আমি সে কতক্ষণ ধরে ঘুম থেকে ওঠার জন্য ডাকলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। এখন আমি কোথায় ঘুমাবো তুই বলে দে। একটা কাজ কর, একটা দিনের তো ব্যাপার, তুই আজকে ফ্লোরে ঘুমিয়ে নি, কাল আমি একটা ব্যবস্থা করে দেব। তখনই পাশ থেকে প্রিয়াঙ্কার দুলাভাই বলতে থাকে, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রিয়াঙ্কা ফ্লোরে ঘুমাবে? আমি যাচ্ছি, আশিককে ঘুম থেকে ডেকে তুলে ফ্লোরে বিছানায় পেতে দিয়েছি। আশিক ফ্লোরে ঘুমাবে। প্রিয়াঙ্কা আমাদের বাড়ির মেহমান, এটা ভুলে যেও না। এই কথা বলে প্রিয়াঙ্কার দুলাভাই রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে আসলো। তিনি রুমে এসে দেখতে পেলেন আশিক সত্যি সত্যিই ঘুমিয়ে গেছে।
তিনি আশিককে অনেক জোরাজুরি করে ডাকাডাকি করে যখন ঘুম থেকে তুলতে পারলেন না, তখন টেনে নিচে নিয়ে আসলেন। তারপর তিনি প্রিয়াঙ্কাকে বিছানায় গিয়ে শুয়ে পড়তে বললেন। প্রিয়াঙ্কাও তখন আর এক মুহূর্ত দেরি না করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কারণ সারাদিনের জার্নি আর পরিশ্রমে তার শরীর অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, তাই এখন বিছানা পেলেই ঘুমাতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠে আসে, কি দেখলো সে ফ্লোরে শুয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে মানুষের শরীর এত শক্তি আসলো কোথা থেকে যে তাকে বিছানা থেকে ফ্লোরে রেখে গেছে? চোখ খুলে দেখতে পেল প্রিয়াঙ্কা তখনও বিছানার উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আশিক তখনই প্রিয়াঙ্কার মুখের উপর এক গ্লাস পানি ঢেলে দিল। প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে উঠে বসলো। আপু, তোদের বাসার ছাদ ভেঙে গেছে, আমার মুখের উপর পানি পড়ছে, তাড়াতাড়ি আয়। তখনই আশিক প্রিয়াঙ্কার মুখ চেপে ধরে আর তারপর বলতে লাগে, এই যে ম্যাডাম চুপ করেন, এখানে বাসার ছাদ ফোটা হয়নি, আমি আপনার মুখে পানি দিয়েছি। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এখন তো বর্তমানে আমি পাগলের মতোই হয়ে গেছি, কারণ আমি বিছানায় ঘুমিয়েছিলাম আর আপনি আমাকে রেখে নিজে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন। এই ছেলে শোন, তোকে না স্পর্শ করতে আমার কোনো ইচ্ছে নেই। আমি তোকে নিচে নিয়ে যাইনি, দুলাভাই নিজেই তোকে ফ্লোরে নিয়ে গেছে। আমার কথা বিশ্বাস না হলে তুই দুলাভাইকে জিজ্ঞেস করতে পারিস। আমার বইয়েই গেছে জিজ্ঞাসা করতে, কারণ আমি জানি আপনি এই কাজটা করেছেন। ভাইয়া কখনো এমন কাজ করতেই পারে না, কারণ ভাইয়া তো আর আমার শত্রু নয়। এই ছেলে দেখ, তোর সঙ্গে এত ফালতু প্যাচাল পারার কোনো ইচ্ছে আমার নেই, আমার চোখের সামনে থেকে সর। এই কথা বলে প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে কিচেনে চলে গেল নাস্তা বানানোর জন্য। এদিকে আশিক সকালে নাস্তা শেষ করে রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজে এসে সেও তখন তাদের পাশে গিয়ে বসলো। কিন্তু প্রতিদিনের মতো নয়, আজ তার মুখটা একদম অন্ধকার কালো হইয়া আসে। দেখেই বোঝা যাচ্ছে কারোর সাথে কোনো ঝামেলা করে এসেছে। তখনই তার বন্ধু তাকে বলতে থাকে, এটা কি ব্যাপার দোস্ত, কি হয়েছে তোর? তোকে এরকম বিচ্ছিন্ন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আমাদের বল তো শুনি। আরে ভাই আর বলিস না, একটা ব্যাপক ঝামেলায় পড়ে গেছি। আমার তো মনে হচ্ছে এখন আমি এই কলেজে ভর্তি হয়েই সবচাইতে বড় ভুল করেছি। আরে সব কিছু তো ঠিকঠাকই চলছে, তাহলে আবার কি হলো? আমাদের একটু খুলে বল, তা না হলে আমরা বুঝবো কি করে যে তোর কি হয়েছে। অতঃপর আশিক তার বন্ধুদেরকে সবকিছুই খুলে বলল। সবকিছু শুনে তার বন্ধুরা আশিককে বলল মেসে চলে যাওয়ার জন্য। তখন আশিক তার বন্ধুদেরকে বলল, আরে ভাই তোরা তো জানিস আমি বাইরের খাবার খাই না। ভাবি খুব ভালো রান্না করে, ভাবির হাতের খাবার খাই। তাছাড়া আরও একটা প্লাস পয়েন্ট এখন সেখানে যুক্ত হয়েছে। আরে ভাই, তুই নিজেই তো বললি ওখানে থাকতে তোর সমস্যা হচ্ছে, তাহলে এখন আবার প্লাস পয়েন্ট কোথা থেকে আসলে সেটা তো বুঝতে পারছি না। কোন প্লাস পয়েন্ট এসেছে সেটা আমাকে খুলে বল। আশিক তখন প্রিয়াঙ্কার রান্নার ব্যাপারে বলল। এই কথা শুনে তার বন্ধুরা হেসেই কুটি কুটি হচ্ছে আর বলছে, আরে ভাই, তুই তো দেখছি একদম জাতা, মানুষটাকে সহ্য করতে পারবি না আর তার হাতে রান্নাও খেতে চাইবি, এটা তো হতে পারে না। তো কি করব আমি? তোরাই বলে দে, মেয়েটার হাতের রান্না জাস্ট অসাধারণ, একবার খেলে মুখে লেগে থাকবে। তোরাও যদি কোনো একবার খেতে পারিস তাহলে জীবনেও ভুলতে পারবি না। তাহলে তো ভাই তোর বাসায় একবার যেতেই হয়। তুই যদি বলিস আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে একবার তোর বাসায় যাব। যে বাসায় আমার থাকার কোনো ঠিক ঠিকানা নেই, সেই বাসায় আমি তোদেরকে কিভাবে নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না। ভাবির বোনের হাতের রান্না নিশ্চয়ই একদিন তোদেরকে খাওয়াবো। এরপর তার বন্ধু বান্ধবরা মিলে প্রসঙ্গ পাল্টে নিয়ে অন্য গল্প করতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে ক্লাসের টাইম হয়ে আসলো। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে প্রায় মাসখানেক সময় কেটে গেল। প্রিয়াঙ্কা আশিক একদম সহ্য করতে না পারলেও আশিক প্রিয়াঙ্কার প্রতি কেমন যেন একটা দুর্বলতা অনুভব করে। এই তো সেদিন আশিক আর তার ভাবি ড্রয়িং রুমে বসে বসে গল্প করছিল। তখনই হঠাৎ কথার ছলে আশিক প্রিয়াঙ্কার ব্যাপারে তার ভাবিকে বলে, ভাবি তোমার বোনকে আমার কাছে বিয়ে দিবে? আমার বোনকে বিয়ে করার শখ হয়েছে শেষ পর্যন্ত তোর? কেন ভাবি, তোমার বোনকে আমি বিয়ে করতে পারি না? পারিস না সেটা আমি কখন বললাম, কিন্তু প্রিয়াঙ্কা যে তোর চাইতে বয়সে বড় সেটা তুই জানিস, ক্লাসমেট হিসেবেও বড় সেটাও তুই জানিস।
তোমার বোন আমার চাইতে বয়সে বড়, তাতে কি হয়েছে? কিন্তু তোমার বোনকে আমার কেন জানি ইদানিং খুব বেশি ভালো লাগে। কেন জানি তার প্রতি আমার অন্যরকম একটা মায়া অনুভূত হয়, একটা ভালো লাগা কাজ করে। দেখ ভাই, এসব ব্যাপারে আমার সঙ্গে কথা না বলে কোনো লাভ নেই, কারণ আমার বোন প্রচণ্ড রাগী। সে কখন কি করে বসে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। এসব উল্টাপাল্টা কথা যদি তুই তার সামনে বলিস না, তোর মাথা ফাটিয়ে ফেলে। সেরকম কিছুই করবে না, তুমি একবার পারমিশন দাও তো, আমি ট্রাই করে দেখতে পারি। আশিকের ভাবি তখন মুচকে হাসি দিয়ে বুঝিয়ে দিল আশিক তার বোনের সঙ্গে প্রেম করতে চাইলে তার কোনো প্রবলেম নেই। আশিকও তখন কোনো কথা না বলেই সেখান থেকে সোজা রুমে চলে গেল। প্রিয়াঙ্কা তখন মোবাইলে কারোর সঙ্গে কথা বলছিল। আশিক প্রিয়াঙ্কার পিছনে দাঁড়িয়ে অপেক্ষাও করতে লাগলো কখন প্রিয়াঙ্কার কথা বলা শেষ হবে। আরে না, তুমি কোনো চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যেই চলে আসব। তাছাড়া ছুটিও তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বেবি, তাড়াতাড়ি চলো, আসো। কতদিন হলো তুমি চলে গেছো, কতদিন তোমাকে সামনাসামনি দেখি না, আমার খুব খারাপ লাগে। চিন্তার কোনো কারণ নেই, আমি বললাম তো আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। নেহাত আপু অসুস্থ, তা না হলে আমি এখানে এতদিন থাকতাম নাকি? হ্যাঁ বেবি, আপুর জন্যই তো খারাপ লাগছে, তা না হলে তো তোমাকে কবেই বলতাম চলে আসার জন্য। যাই হোক, যত তাড়াতাড়ি পারো চলে আসো। এভাবে দুজন প্রায় 10 মিনিট ধরে কথা বলল। আর ঠিক ততটা সময় আশিক প্রিয়াঙ্কার পিছনেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা কথা শেষ করেই পিছন দিকে ফিরে তাকিয়ে একদম ভূত দেখার মতো চমকে গেল আর বলতে লাগলো, আরে কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর আমার কথা শুনছিলি কেন আড়াল থেকে? আমি আড়াল থেকে কেন শুনবো? আমি তো বেলকনিতেই দাঁড়িয়েছিলাম, কিন্তু এতক্ষণ যার সঙ্গে কথা বললেন সে কে? সে যাই হোক না কেন সেটা তোকে জানতে হবে না, আর যে কতগুলো শুনেছিস সেগুলোও ভুলে যা। আরে ম্যাডাম, আমি একটা পড়া মুখস্থ করলেও ওটা অত তাড়াতাড়ি ভুলে যাই না। তাহলে এখন কথাগুলো এখানে জলজ্যান্ত দাঁড়িয়ে থেকে শুনলাম, সেগুলো আর তাড়াতাড়ি ভুলে যাব কি করে? দেখ, একদম বাড়াবাড়ি করিস না। আমি তোকে যেটা বলেছি তুই সেটাই করবি। এখানে দাঁড়িয়ে থাকিয়ে যে কথাগুলো শুনেছিস সেগুলো কোনোভাবেই দুলাভাই কিংবা আপুর কানে নিবি না। আশিক বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু একটা চিন্তা করে আর তারপরেই প্রিয়াঙ্কাকে বলে, ঠিক আছে, আমি ভাইয়া ভাবিকে কিছুই বলবো না, কিন্তু তার বিনিময়ে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, করে দিলাম। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলে আগামীকাল প্রিয়াঙ্কাকে বিরিয়ানি রান্না করতে হবে। তার বন্ধুরা সবাই প্রিয়াঙ্কার রান্না খেতে আসবে, আর বিরিয়ানি সবাই খুব পছন্দ করে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে, কিন্তু তুই ভুল করেও কাউকে কিছু বলতে পারবি না, তাহলে কিন্তু তোর মাথা একদম ফাটিয়ে ফেলবো বলে দিলাম। আশিক তখন মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কাও রাতের খাবার তৈরি করার জন্য কিচেনে চলে যায়। এদিকে আশিক ছাদে বসে বসে ভাবতেছে প্রিয়াঙ্কা এতক্ষণ যার সঙ্গে কথা বলল, কথা শুনে তো মনে হচ্ছে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু প্রিয়াঙ্কার যদি অন্য একটা বয়ফ্রেন্ড থাকে তাহলে কি সে আশিককে অ্যাকসেপ্ট করবে? আসলে সত্যি বলতে এটাই যে আশিক প্রিয়াঙ্কার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, বলতে গেলে ভালোবেসে ফেলেছে। প্রিয়াঙ্কা আশিককে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো পরে দেখা যাবে, আগে আশিকের বন্ধুরা এ বাড়ি থেকে ঘুরে যাবে। পরের দিন কলেজে গিয়ে আশিক তার সকল বন্ধুকে বলে আজ বিকেলেই তার বাড়িতে আসার জন্য, সবাইকে প্রিয়াঙ্কার হাতে রান্না খাওয়াবে। তার বন্ধুরা এই কথা শুনে অনেক খুশি হয়, আর সেদিন বিকেলেই কলেজ শেষ হলে সবাই মিলে আশিকের বাড়িতে চলে আসে। এদিকে প্রিয়াঙ্কা তখন রান্নাঘরে সবার জন্য খাবার তৈরি করছে। আশিকের বন্ধু বান্ধবরা সবাই এসেই ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো আগে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য। আশিক নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ড্রয়িং রুমে আসলো। তখনই আশিকের বান্ধবী রিয়া আশিককে বলে, আরে ভাই, তোর বিয়াইন কোথায়? ওনাকে তো আগে ডেকে নিয়ে আয়, ওনার সঙ্গে তো আগে একটু কথা বলি। বিয়াইন তো তোদের জন্য রান্না করছে, তোরা অপেক্ষা কর, আমি ডেকে নিয়ে আসছি। এই বলে আশিক সেখান থেকে সোজা কিচেনে চলে গেল। প্রিয়াঙ্কার রান্না ততক্ষণে হয়ে এসেছে, কিন্তু এই প্রচণ্ড গরম, প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্যে রান্নাঘরে রান্না করে প্রিয়াঙ্কার অবস্থা তো একদম নাজেহাল হয়ে পড়েছে, ঘেমে একাকার। আশিক বুঝতে পারলো প্রিয়াঙ্কা কিছুটা বিরক্ত হয়েছে, তাই সে প্রিয়াঙ্কাকে বলল, আই এম সো সরি, আমার আর আমার বন্ধুদের জন্য আপনাকে এই গরমের মধ্যে রান্না করতে। ইটস ওকে, ব্যাপার না, আমরা তো মেয়ে মানুষ, এই গরমের মধ্যেও রান্নাঘরের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের রয়েছে। কিন্তু তারপরও এই ভর দুপুরে আমার আর আমার বন্ধুদের জন্য আপনাকে এতটা কষ্ট করতে হলো।
বাই দ্য ওয়ে, আমার বন্ধুরা আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছে। আপনি কি এখন একটু তাদের সঙ্গে দেখা করতে পারবেন? ঠিক আছে, আমি দেখা করে নেব, একটু ফ্রেশ হয়ে আসি। আশিক তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা বিরিয়ানির হাঁড়িটা চুলার উপর থেকে নামিয়ে তারপর একটু ফ্রেশ হতে চলে গেল। হাত মুখটা কোনো রকমে ধুয়ে তোয়ালে হাতে নিয়ে হাত মুছতে মুছতেই প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে আসতেই পুরো ড্রয়িং রুম মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। সবাই হাঁ করে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে, যেন এক আজব প্রাণী চিড়িয়াখানা থেকে পালিয়ে এখানে চলে এসেছে। এদের সবার এরকম অবস্থা দেখে আশিক বলে, কি ব্যাপার, কি হয়েছে? তোরা সবাই ওনার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? কই না তো, এমনি। আপু তো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ তোমাদের। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন আপনাকে দেখে আরও বেশি ভালো আছি। আর মনে মনে এটাই ভাবছি, আপনি যেহেতু দেখতে মার্শাল্লাহ এত সুন্দরী, আপনার হাতের রান্না নিশ্চয়ই অনেক সুস্বাদু। ও, তার মানে আশিক তোমাদেরকে আগেই আমার রান্নার ব্যাপারে বলেছে, তাই না? তবে আমি কিন্তু অতটাও ভালো রান্না করতে পারি না যতটা তোমাদেরকে আশিক বলেছে। আপু, সেটা তো খাবার খাওয়ার পরেই বোঝা যাবে। এখন আপনি আমাদের সঙ্গে বসুন, আপনার সঙ্গে একটু গল্প করি। এই বলে রিয়া প্রিয়াঙ্কাকে টেনে নিয়ে নিজের পাশে বসালো। আর তারপর সবাই মিলে গল্প করতে লাগলো। এদিকে দেখতে দেখতে প্রায় বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসছে। তখনই প্রিয়াঙ্কা তাদের সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে সবার জন্য খাবার রেডি করে নিয়ে আসলো। আর তারপর সবাইকে খেতে দিল। খাবার খেয়ে তো সবাই পুরাই অবাক। এটা কোনো মানুষের হাতের রান্না নাকি অন্য কারো হাতের রান্না সেটাই বোঝা যাচ্ছে না। খাবারটা এতটাই মজা হয়েছে যে উপস্থিত সবার মধ্য থেকে কেউ এরকম খাবার আগে খেয়েছে কিনা তার সন্দেহ আছে। তাই রিয়া বলতে লাগলো, আপু, আপনাকে দেখেই বলেছিলাম আপনার হাতের রান্না অনেক মজা হবে। আর এখন সেটাই দেখছি। সত্যি আপু, আপনার হাতের রান্না অনেক মজা, যেটা না খেলে বুঝতেই পারতাম না। এই বলে সবাই খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষে এক একজন চিটপটাং হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল, কিন্তু কেউ বাড়িতে যাওয়ার নামই করছে না। এটা দেখে আশিক নিজের থেকেই তার বন্ধুদের বলতে লাগে, কি রে ভাই, রাত হতে চলেছে, এবার তো তোরা তোদের বাড়িতে চলে যা। তোরা এতগুলো মানুষ আমাদের বাড়িতে থাকতে দিতে পারবো না। আরে ভাই, খাবারটার একটু কম খাওয়ালেই তো পার্টি আমাদের সবার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। তুই একটা কাজ কর, আমাদেরকে একটু বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। তা না হলে আজ সত্যিই যেতে পারবো না। খাবার খেয়ে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। আশিক তখন তা আর কোনো উপায়ান্তর না দেখে তাদের সবাইকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিল। এদিকে সবাই চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা সবকিছু গুছিয়ে রেখে রুমে এসে বসেছে মাত্র, তখনই আশিক রুমে এসে প্রবেশ করলো আর প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আমার বন্ধুদের জন্য আজ আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। আরে না, সেরকম কোনো ব্যাপার না। ওরা আমার হাতের রান্না খেতে চেয়েছে, আর কেউ খেতে চাইলে তাকে কখনোই না বলতে হয় না। এদিকে বোনের সেবা যত্ন, অন্যদিকে এত গরমের মধ্যেও রান্না বান্না সব করে প্রিয়াঙ্কার একদম ক্লান্ত হয়ে গেছে। বিছানায় শুয়ে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। সেদিন রাতে হঠাৎ করেই খুব ঝড় বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রিয়াঙ্কা বিদ্যুৎ চমকানোর শব্দ খুব ভয় পায়। হঠাৎ করে যখন মাঝরাতে ঝড় বৃষ্টি শুরু হলো, প্রিয়াঙ্কা খুব ভয় পাচ্ছিল। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। এদিকে তার এতটাই ভয় লাগছিল, সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। তাই রুমের লাইট অন করতে যাবে, তখনই বিদ্যুৎ চলে গেল। প্রিয়াঙ্কা ভয়ে একটা চিৎকার দিয়ে উঠল। প্রিয়াঙ্কার চিৎকারের শব্দ শুনে আশিক ঘুম থেকে জেগে ওঠে। নিজের মোবাইলে টর্চ চালিয়ে দেখতে পায় প্রিয়াঙ্কা ভয়ে একদম কাঁচুমাচু হয়ে বিছানার এক কোণে বসে আছে। আশিক প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেল আর বলল, কি ব্যাপার, কি হয়েছে? আপনি এভাবে চিৎকার দিলেন কেন? না মানে আসলে আমি বিদ্যুৎ চমকালে খুব ভয় পাই। বিদ্যুৎ চমকানোর শব্দ আমি সহ্য করতে পারি না। আর এইদিকে লাইট অন করতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করেই কারেন্ট চলে গেল। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আমি এখানে বসে আছি, আপনি শুয়ে পড়ুন। এই বলে আশিক বিছানার পাশে বসে রইল আর প্রিয়াঙ্কাকে শুয়ে যেতে বলল। কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই বিছানায় শুতে যাচ্ছিল না, কারণ ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলছিল আর খুব জোরে জোরে বাজ পড়ছিল। হঠাৎই তাদের বাসার খুব কাছে একটা বাজ পড়ল, আর তখনই প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে আশিককে জড়িয়ে ধরল। এদিকে প্রিয়াঙ্কার ছোঁয়া পেয়ে আশিক নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি অনুভব করছে, কারণ এই প্রথমবার কোনো মেয়ে মানুষ তাকে এভাবে জড়িয়ে ধরেছে। আশিক কী করবে কিছুই বুঝতে পারছিল না।
তখনই আবারও একটা বাজ পড়ার শব্দ শোনা যায়। প্রিয়াঙ্কা যেন একদম ছোট বাচ্চার মতো আশিকের বুকের মধ্যে লুকিয়ে যাচ্ছে। আশিক কি করবে কিছুই বুঝতে পারছে না। একে তো মেয়ে মানুষের স্পর্শ, অন্যদিকে ঝড়ের গতি ক্রমশই বেড়েই চলেছে। আশিক প্রিয়াঙ্কাকে নিজের থেকে কিছুটা ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, আরে আপনি কি করছেন? আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর একটু ছাড়ুন না প্লিজ, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চুপ, একদম কথা বলবে না। আমার খুব ভয় লাগছে, প্লিজ তুমি আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো যাতে আমি ভয় না পাই। এই বলে প্রিয়াঙ্কা আরও শক্ত করে আশিককে জড়িয়ে ধরে। আশিক তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে প্রিয়াঙ্কাকে নিজের বাহুডোরে আগলে নেয়। এদিকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, ঝড় থামার কোনো নামগন্ধ নেই। আশিক কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে ঝড় থামছে না, অন্যদিকে প্রিয়াঙ্কা তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে দুজন দুজনের সঙ্গে একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। দুজন দুজনের বুকের শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু এদিকে প্রিয়াঙ্কার কোনো ভ্রুক্ষেপ নেই। সে আশিককে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে, কিন্তু তার হাত দুটো দিয়ে আশিককে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে, তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য আশিক কোনো পথই খুঁজে পাচ্ছে না। তাই সে বাধ্য হয়ে প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে সেখানেই বসে রইল। সকালবেলা যখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙল, তখনই প্রিয়াঙ্কা নিজেকে আশিকের বুকের মধ্যে দেখে আশিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই তোর বদমাস, তোকে তো আমি এতদিন ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তোর ভিতরে এত কিছু চলে সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো, আমার কোমরটা একদম ভেঙে গেল। তোর কোমর ভাঙুক, যা ইচ্ছা তাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। তুই আমাকে খাটের উপর গিয়ে এইভাবে জড়িয়ে ধরে বসেছিলি কেন? আরে আপনি আমাকে কেন মেসেজ দেখাচ্ছেন? রাত যখন ঝড় আসলো তখন তো আপনি নিজেই ভয় পেয়ে চিৎকার করছিলেন, আর আমি যখন আপনার কাছে কারণ জিজ্ঞাসা করতে চাইলাম তখন আপনি নিজেই আমাকে জড়িয়ে ধরে বসে থাকতে বলেছিলেন। এদিকে প্রিয়াঙ্কা গতকাল রাতে কি হয়েছে সব ভুলে গেছে। তাই সে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে আশিককে বলতে লাগে, দেখ, একদম মিথ্যা কথা বলার চেষ্টাও করবি না। আমি মিথ্যাবাদীদের একদম পছন্দ করি না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুই আমার থেকে কিছু একটা সুযোগ নিতে চাইছিস। এই, তুই আবার রাতের বেলা আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করিসনি তো? এই বলে প্রিয়াঙ্কা চিৎকার চেঁচামেচি করতে থাকে। প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে তার বড় বোন আর তার দুলা ভাই তাদের রুমে ছুটে চলে আসে, আর সেই প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে প্রিয়াঙ্কা, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখনই প্রিয়াঙ্কা দুলা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় আর কান্না করতে করতে বলতে লাগে, দুলাভাই, আমি আগেই বলেছিলাম এই ছেলেটার চরিত্রে সমস্যা আছে, আর আজ সেটাই হলো। আমি যখন ঘুমিয়েছিলাম তখন এই ছেলেটা আমার ঘুমের সুযোগ নিয়ে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছে। আরে এসব তুমি কি বলছো প্রিয়াঙ্কা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আশিকে আবার তোমার সঙ্গে কি উল্টাপাল্টা করতে যাবে? এই বলে তিনি প্রিয়াঙ্কাকে বোঝাতে চাইলেন, কিন্তু প্রিয়াঙ্কা কোনো কিছুই বুঝতে চাইল না। সে উল্টে আরও কান্নার বেগ বাড়িয়ে দিল আর বলতে লাগলো, আপনাদের এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আপনি আমার কথাটা বিশ্বাসই করতে চাইছেন না। আপনি এই ছেলেটাকে নিজেই জিজ্ঞাসা করুন না, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে বিছানার উপর ছিল কিনা। প্রিয়াঙ্কার কথা শুনে তার বোন আর তার দুলা ভাই দুজনেই একদম টাসকি খেয়ে গেল। তার কথাটা বিশ্বাসই করতে পারল না। তাই প্রিয়াঙ্কার দুলা ভাই কথাটা সত্যতা যাচাইয়ের জন্য আশিককে বলে, আশিকে এসব আমি কি শুনছি? প্রিয়াঙ্কা যা বলছে তা কি সত্যি? আরে ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করছো? তুমি তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানো, তারপরও কেন তুমি আমাকে সন্দেহ করছো? এই বলে আশিক তার ভাইয়া আর তার ভাবিকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে। সব কিছু শুনে প্রিয়াঙ্কার বড় বোন প্রিয়াঙ্কাকে বলে, দেখ প্রিয়াঙ্কা, আশিক একদম সত্য কথা বলছে, কারণ আমরা সবাই জানি তুই ঝড় বৃষ্টি এলে খুব ভয় পাস, আর কাল রাতে সত্যি অনেক ঝড় এসেছিল। তুই হয়তো ঘুমের ঘোরে সব কিছু ভুলে গেছিস, কিন্তু আমরা কোনো কিছুই ভুলে যাইনি। নিজের বোনের মুখ থেকে যখন গতকালের রাতে ঝড় হওয়ার কথা এসব শুনলো, প্রিয়াঙ্কা তখন এই কথাটা বিশ্বাস করলো। তারপর আর আশিককে কিছু বলল না। এভাবেই চলছিল তাদের দিনগুলো। আশিক এখন প্রিয়াঙ্কার প্রতি একদম আসক্ত হয়ে গেছে। এখন আর ভাবি কিংবা মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করে না। এখন প্রিয়াঙ্কার হাতের রান্নাই যেন তার কাছে অমৃতের মতো লাগে। কিন্তু সেটা কতদিন আর চলবে? প্রিয়াঙ্কার বাড়িতে চলে আসার দিন হয়ে আসলো। সেদিন বিকেলবেলা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা তার দুলাভাইকে বলে, দুলাভাই, আমাকে তো বাড়িতে চলে যেতে হবে, আমার ভার্সিটি শুরু হয়ে গেছে। আরে সেটা
তো আমরা ভুলে গিয়েছিলাম। তুমি আর কয়দিন আগে কেন বললে না? কারণ আমাদের বাসার জন্য তো একটা কাজের মেয়ে দেখতে হবে। তোমার আপু তো আর এই অবস্থায় কোনো কাজ করতে পারবে না, আর আমি তাকে কোনো কাজ করতে দিবও না। কয়দিন তুমি ছিলে তো নিশ্চয় ছিলাম। আমি তো আরো 1 সপ্তাহ আগেই আপুকে বলেছিলাম। কেন আপু আপনাকে বলেনি কিছু? না রে, আমি ভুলে গেছিলাম। যাই হোক, আমার শরীর এখন অতটাও খারাপ হয়নি। কয়েকদিন আমি চালিয়ে নিতে পারবো। তারপর না হয় একটা কাজের মেয়ে নিয়ে আসা যাবে। এদিকে প্রিয়াঙ্কার চলে যাওয়ার কথাটা শুনেই আশিকের মুখ একদম কালো হয়ে গেল। সে একদম চুপচাপ বসে রইল। তার চোখ দুটোতে পানি টলমল করছে। এই বুঝি বৃষ্টি নেমে আসবে। প্রিয়াঙ্কা এই ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বোন দুলাভাইয়ের সামনে কিছু বলল না। রূপ চুপচাপ রুমে চলে আসলো। এদিকে সেদিন সন্ধ্যাবেলা আশিক ব্যালকনিতে বসে আছে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে কান্না করছে, কোনো শব্দ হচ্ছে না। চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। প্রিয়াঙ্কা পাশে এসে দাঁড়ায় আর তারপর আশিককে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছুই বুঝলাম না, তুমি এভাবে কান্না করছো কেন? প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে আশিক ততক্ষণে নিজের চোখের পানি মুছে নিয়েছে। তারপর পিছন ফিরে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, কই না তো, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর কান্না কেন করব? এই বলে প্রিয়াঙ্কাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক পাশ কাটিয়ে সেখান থেকে বের হয়ে বাইরে চলে গেল। প্রিয়াঙ্কা ব্যাপারটা কিছুই বুঝতে পারল না। আশিক কেন এভাবে হঠাৎ করে কান্না করলো। যাই হোক, রাতের বেলা তার রুমে ফিরে আসতেই হবে, তখন না হয় তাকে জিজ্ঞাসা করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আশিক সেদিন রাতে আর বাসায় আসলো না। সে তার ভাবিকে ফোন দিয়ে জানিয়ে দিল তার এক বন্ধুর বাড়িতে পার্টি আছে, রাতে সেখানেই থেকে যাবে, আর সকালবেলা সেখান থেকেই কলেজে চলে যাবে। আশিকের এরকম আচরণ দেখে প্রিয়াঙ্কা কিছুই বুঝতে পারছে না, শুধুই চিন্তা করে চলেছে আশিক কেন এরকম আচরণ করছে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এদিকে আশিক আর তার বন্ধুর হৃদয় তাদের বেডরুমে শুয়ে আছে। তখনই হৃদয় আশিককে বলে, আচ্ছা দোস্ত, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আর কাউকে না হলেও তো আমাকে তো বলতে পারিস তোর কি হয়েছে। তুই এভাবে কান্না করছিস কেন? তোর চোখ দুটো একদম লাল হয়ে আছে। আরে ভাই, তোকে আমি কি করে বলবো, আমি তো নিজেই ভেবে পাচ্ছি না আমি কি করে এরকমটা করে ফেললাম। দেখ ভাই, তোকে এত কিছু ভাবতে হবে না। কি হয়েছে সেটা আমাকে খুলে বল, তারপর দেখি কিছু করতে পারি কি না। অতঃপর আশিক হৃদয়ের কাছে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে হৃদয় বলল, আরে বেটা, এতদিন তো শুধু ভাবতাম তোর মাথা খারাপ হয়ে গেছে, আর আজকে তো দেখছি সত্যি সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর বিয়ান তোর থেকে 3 বছরের বড়, এটা কি তুই ভুলে গেছিস? আর তুই নিজেই বলছিলি ওই মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে, তাহলে তুই এরকমটা ভাবছিস কি করে? আমি কোনো কিছুই জানি না, আর জানতেও চাই না। আমি ওকে ভালোবেসে ফেলেছি, ব্যাস এইটুকুই। আমার ভালোবাসার কাছে পৃথিবীর অন্য কোনো শক্তি এসে বাধা হয়ে দাঁড়াক, সেটা আমি চাই না। দেখ, প্রথমত প্রিয়াঙ্কা আপু অন্যজনের সঙ্গে রিলেশনে আছে। দ্বিতীয়, তুই তাকে ভালোবাসিস সে কথা সে জানে না। আর তৃতীয়ত, সে এখান থেকে চলে যাবে। তাই যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। কি করবি? এখানে কি করার আছে? আমার মনে হয় কিছুই করার নেই, যা হয়ে যাচ্ছে তা হয়ে যেতে দেওয়া উচিত। আশিকের এই কথা শুনে হৃদয় আশিককে ধমক দিয়ে বলতে থাকে, দেখ, আমার মনে হয় সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। যে মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করছিলিস, আবার সেই মানুষটাকে হারিয়ে যেতে বলছিস। তো কি করব? আমি যাকে পাবো না তার জন্য কেন প্রচেষ্টা করব? যে হারিয়ে যাওয়ার সে তো হারিয়ে যাবেই। ভুল করেছি আমি ভালোবেসে, আমার ওকে ভালোবাসা উচিত হয়নি। এই বলে আশিক ছোট বাচ্চাদের ন্যায় হাওমাও করে কান্না করতে শুরু করে। এদিকে হৃদয় কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সারাটা রাত এভাবেই কেটে গেল। হৃদয় আর আশিক কেউই একবারের জন্য নিজেদের চোখ বন্ধ করলো না। এদিকে আশিক তো কান্না করেই চলেছে একদম ননস্টপ। সকাল হতেই হৃদয় তার অন্য সব বন্ধুদেরকে নিজেদের বাড়িতে ডেকে নেয়, আর তারপর সবাই মিলে চিন্তা করতে থাকে কিভাবে কি করা যায়। সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছায়, আর তারপর তারা সবাই আশিককে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। সকাল তখন 8টার মতো বাজে। কলিং বেল চাপ দিতেই আশিকের বড় ভাবি এসে দরজাটা খুলে দেয়, আর আশিককে দেখেই বলতে থাকে, কি রে, তুই না বলেছিলিস
সকালে আর বাসায় আসবি না? তোর বন্ধুর বাসা থেকেই কলেজে চলে যাবি? তাহলে আবার আসলি যে? আশিক তখন তার ভাবির কথার কোনো উত্তর না দিয়ে দৌড়ে ভিতরে চলে গেল আর প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলো। কিন্তু কোথাও প্রিয়াঙ্কাকে খুঁজে পেল না। পুরো বাসা একদম ফাঁকা, কোথাও প্রিয়াঙ্কার চিহ্নটুকুও নেই। তাই সে দৌড়ে আবার ড্রয়িং রুমে চলে আসে। তার ভাবি তার এরকম কর্মকাণ্ড দেখে বলতে থাকে, আরে, তোর কি হয়েছে সেটা তো আমাকে বলবি। তুই যদি আমাকে খুলে না বলিস তাহলে আমি বুঝবো কি করে? তখনই পাশ থেকে হৃদয় বলে, ভাবি, আপনার বোন কোথায়? আমরা আপনার বোনের সঙ্গে কথা বলতে এসেছি। প্লিজ ওনাকে একটু ডেকে দিন। ও তো এখানেই নাই। এ তো কিছুক্ষণ হলো তোমাদের ভাইয়া ওকে স্টেশনে ছাড়তে গেছে। কিছুক্ষণ পরেই হয়তো ট্রেন আসবে। আরে কি বলেন ভাবি? এই তোরা সবাই চল তো দেখ। এই বলে হৃদয় আশিক আর অন্য সবাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। একটা সিএনজি নিয়ে সোজা রেল স্টেশনে চলে আসলো। আর তারপর সবাই মিলে দৌড়াদৌড়ি করে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার দুলাভাইকে খুঁজতে লাগলো। তখনই স্টেশনে ট্রেন ঢুকতে যাবে, এদিকে আশিকের মুখের দিকে তাকানো যাচ্ছে না। চিন্তায় একদম মুখ কালো হয়ে আসছে। কাল রাতে কিছু খায়নি, সব মিলিয়ে একদম নাজেহাল অবস্থা। এদিকে আশিকের বন্ধুরা প্রিয়াঙ্কাকে তন্ন তন্ন করে সারা স্টেশন খুঁজে চলেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তখনই হঠাৎ চোখ পড়ল প্রিয়াঙ্কার তার দুলাভাই ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন হৃদয় তখনই দৌড়ে গিয়ে প্রিয়াঙ্কার হাত ধরলো আর বলতে লাগলো, আপু প্লিজ, আপনি এখান থেকে যাবেন না। হঠাৎ করে হৃদয়ের এখানে চলে আসা আর এমন কথায় প্রিয়াঙ্কা অনেকটাই অবাক হয়ে পড়ে। তাই সে হৃদয়কে বলে, আরে এইসব তুই কি বলছিস? আমার ভার্সিটি শুরু হয়ে গেছে, আমাকে তো যেতেই হবে। তাছাড়া তুমি এখন হঠাৎ করে এখানে কোথা থেকে আসলে? আপু, আমি আপনাকে সব কিছু খুলে বলছি, কিন্তু প্লিজ আপনি ট্রেনে উঠবেন না। এদিকে আসুন, একটু শান্ত হন, তারপর সব কিছু বলছি। তখনই প্রিয়াঙ্কার দুলাভাই হৃদয়ের হাত থেকে প্রিয়াঙ্কার হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই একটাই ট্রেন যেটা দিয়ে প্রিয়াঙ্কা বাড়িতে যেতে পারবে, তা না হলে আবার কালকে যেতে হবে। এখান থেকে সরো আর প্রিয়াঙ্কাকে যেতে দাও। এই বলে তিনি প্রিয়াঙ্কাকে ট্রেনে তুলে দিচ্ছিলেন প্রায় তখনই আশিক আর তার অন্য বন্ধুরা সবাই সেখানে এসে পৌঁছালো। আশিকের বড় ভাই আশিক এবং তার বন্ধু সবাইকে এখানে দেখে একদম হতবাক। তিনি আশিককে বলতে লাগলেন, কিরে, কি হয়েছে তোদের? আমি তো কিছু বুঝতে পারছি না। তোরা সবাই এখানে কেন এসেছিস? আর তুই না গতকাল রাতে তোর তোর বন্ধুর বাসায় গিয়েছিলি আর বলেছিলি সেখান থেকে কলেজে চলে যাবি, তাহলে এখানে স্টেশন আসলি কেন? ভাইয়া প্লিজ তুই শান্ত হও আর একটু সাইডে আসো। এই কথা বলে আশিক আর তার বন্ধুরা মিলে প্রিয়াঙ্কা আর তার দুলাভাইকে নিয়ে স্টেশনের বাইরে এসে একটা চায়ের দোকানে বসলো। প্রিয়াঙ্কার রাগে ফুসফুস করছে, তাকে কেন বাড়িতে যেতে দেওয়া হলো না। রাগে প্রিয়াঙ্কার চেহারা একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। তখনই প্রিয়াঙ্কা হৃদয়কে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, কি সমস্যা তোমাদের? এবার আমাকে বলো। আমার তো ট্রেন মিস করিয়ে ছাড়লে, আজকে তো আর বাড়িতে যাওয়া হলো না, আব্বুর বকাও শুনতে হবে নিশ্চিত। আপু, তোমাকে তোমার আব্বুর কাছ থেকে বকা শুনতে হবে সেটার জন্য তুমি নিশ্চিত আছো? কিন্তু একজন মানুষ যে তোমার জন্য কান্না করতে করতে মরে যাচ্ছে, সেটার জন্য তোমার একটু চিন্তা নেই? হৃদয়ের এই কথা শুনে প্রিয়াঙ্কা যেন একদম আকাশ থেকে পড়লো আর বলতে লাগলো, আরে আমার জন্য কি আবার কাঁদতে কাঁদতে মরে যাচ্ছি? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে, আর তোমরা কি বলতে চাইছো একটু খুলে বলো শুনি। অতঃপর প্রিয়াঙ্কার কাছ থেকে অনুমতি নিয়ে হৃদয় সবকিছু বলতে শুরু করলো। সবকিছু শুনে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার দুলাভাই দুজনেই একদম স্তব্ধ হয়ে গেছে। কেউ কিচ্ছু বলছে না, কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে প্রিয়াঙ্কার দুলাভাই হঠাৎ করে আশিকের দুই গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, অবশেষে কিনা আমাকে হীনতা করতে হলো তোর। আমি তোকে নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম। আমার বাসায় থাকতে চেয়েছেন মাত্রই কিনা অবশেষে আমাকেই অপমানিত করলি। আশিক তখন কোনো কথাই বোঝে না, চুপচাপ ভাইয়ের হাতে মার খেয়েই চলেছে। এদিকে আশিকের বন্ধুরা তার ভাইয়ের হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, ভাইয়া প্লিজ আপনি শান্ত হন, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। দেখুন, ভালোবাসা বয়স কিংবা সময় দেখে হয় না। ভালোবাসা এমন একটা জিনিস
যেটা আমাদের মধ্যে শুধু অনুভব হয়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তাদের দুজনের মধ্যে বয়সের বিশাল একটা গ্যাপ আছে, কিন্তু বয়স কখনো ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। চুপ কর, একদম চুপ। তোমরা সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। তোমরা আমাকে কি বলতে চাইছো বলো তো? অনেক জোরে ধমক দিয়ে এই কথাটা বললেন আশিকের ভাইয়া। ততক্ষণে চায়ের দোকানের সবাই তাদের দিকে হা করে তাকিয়ে আছে। হৃদয় বিষয়টা বুঝতে পেরে আশিকের ভাইয়ার হাত দুটো ধরে বলতে থাকে, প্লিজ ভাইয়া, আমরা সবাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি প্লিজ শান্ত হন। দেখুন, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। যদি বয়স ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো, তাহলে হয়তো পৃথিবীতে একা একা ভালোবাসার গল্প পূর্ণতা পেত না। আজকালকার যুগে জুনিয়র সিনিয়রদের প্রেমগুলোই সবচাইতে বেশি ইন্টারেস্ট হয়। তাদের ভালোবাসাগুলোই খুব সুন্দর হয়। তাদের ভালোবাসার সম্পর্কগুলো এখনও বিচ্ছেদের রূপ নেয়নি। এই বলে সবাই আশিকের ভাইয়াকে বিষয়টা মেনে নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। আর এদিকে প্রিয়াঙ্কা ততক্ষণ ধরে সবকিছু চুপচাপ বসে বসে শুনছে, কোনো কথাই বলছে না। একদম যেন সিনেমা হলে বসে নীরব দর্শকের মতো সিনেমা দেখছে। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কা উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, চুপ করো তোমরা সবাই। তোমরা কি আমাকে খেলনার পুতুল পেয়েছো নাকি? আর আশিক, তোমাকে বলছি, যেখানে তুমি জানো আমি একজনের সঙ্গে রিলেশনে আছি, সেখানে তোমার এইসব কথা বলতে একটু লজ্জা করছে না? আমি তোমার বড়, সেটা তুমি জানো। আশিক তখনও কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের চোখের পানি ছাড়তে থাকে, যেন তার চোখে নদীর তীর ভেঙে গেছে। অঝরে শুধু চোখ দিয়ে জল পড়ছে। প্রিয়াঙ্কা আশিকের সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপর দুই হাতে আশিকের শার্টের কলার ধরে বলতে থাকে, কি হলো? কোনো কথা বলছো না কেন? চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? আর কেন এসব নাটক শুরু করেছো? এই বলে প্রিয়াঙ্কা কান্না করতে করতে আশিকের দুই গালে এলো পাথারি ছড় মারতে থাকে। আশিক তখন আর চুপ করে না থেকে কান্না করতে করতে বলতে থাকে, হ্যাঁ, তুমি আমাকে মারো, মারতে মারতে মেরে ফেলো, কারণ তোমাকে না পেলে আমার বেঁচে থাকা আর মরে যাওয়া সমান সমানই। তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, যদিও তোমাকে প্রচণ্ড ভয় পাই। এই কথা এখনো পর্যন্ত মুখে বলার সাহস পাইনি। তখনই প্রিয়াঙ্কা আরও রেগে গিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, দেখো, একদম নাটক করো না। চুপচাপ তোমার সাঙ্গপাঙ্গদের নিয়ে এখান থেকে চলে যাও, আর আমাকে আমার বাড়িতে ফিরে যেতে দাও। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে তার দুলাভাইকে নিয়ে বাস স্টপের দিকে রওনা দেবে। তখনই আশিক পিছন থেকে প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, প্লিজ, তুমি আমাকে এভাবে ফেলে যেও না। আমি সত্যি তোমাকে না পেলে মরে যাব। তোমাকে আমি নিজের অজান্তে এই কথাটা ভালোবেসে ফেলেছি, সেটা আমি নিজেও জানি না, কিন্তু তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না, এটা আমি জানি। প্রিয়াঙ্কার মেজাজ ক্রমশই গরম হয়েই চলেছে। সে এসব কিছু আর নিতে পারছে না। এক ঝটকা আশিকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ঠাস করে আশিকের গালে একটা চড় বসিয়ে দেয় আর বলে, আশা করি আমার এই চরের কথা যতদিন মনে থাকবে ততদিন আর আমাকে মনে পড়বে না। কিন্তু পরক্ষণেই ঘটল আরেকটি বিলক্ষণ ঘটনা। আশিক প্রিয়াঙ্কার পা দুটো জড়িয়ে ধরে আর বলতে থাকে, প্লিজ, তুমি আমাকে এভাবে ফেলে চলে যেও না। তোমাকে ছাড়া সত্যি আমি বেঁচে থাকতে পারবো না। আমি তোমার দুইটা পায়ে ধরি, তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও। আশিকের ভাইয়া প্রিয়াঙ্কার কাছ থেকে আশিককে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বেড়ে উঠছিল না। প্রিয়াঙ্কাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। আশিক আরও শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কার পা দুটো আর কান্না করতে থাকে। এইভাবেই চলে যায় প্রায় 10 মিনিট মতো সময়। আশিক একদম ছোট বাচ্চাদের মতো কান্না করে। ছোট বাচ্চারা যেমন কোনো কিছু একটা জিনিসের বায়না করলে সেটা না পেলে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না করতো, আশিকেরও আজ সেম অবস্থা। 10 মিনিট পর প্রিয়াঙ্কা আশিককে বলে, এসব কেন করছো তুমি? প্লিজ এখান থেকে চলে যাও। তোমায় ভালোবাসি, তুমি হাজারবার বললেও আমি তোমায় ফেলে কোনোভাবেই চলে যেতে পারবো না। তাহলে তুমি কি চাও সেটাই বলো। আমি চাই তুমি ভালোবেসে আমার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দাও, এরপর আমার আর কিছুই লাগবে না। প্রিয়াঙ্কা তখন আশিকের হাত দুটো ধরে বলতে থাকে, এই কথাগুলো কতদিন থাকবে সেটা জানতে পারি? সারা জীবন কখনো এই কথা নড়চড় হবে না, কারণ সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আই লাভ ইউ সো মাচ। কিন্তু আমি যে অন্য একজনকে ভালোবাসি, অন্য একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে, তার কি হবে সেটা একবার চিন্তা করেছো?
সেই ব্যাপারে আমি কোনো কিছুই চিন্তা করতে চাই না, কারণ আমার শুধু তোমাকে চাই। তুমি আমার কাছে থেকে গেলে পৃথিবীর অন্য কিছু আমি তোয়াক্কা করি না। ও তাই বুঝি? এতটাই ভালোবাসো আমাকে? তখন আশিক বলে। হ্যাঁ, এতটাই ভালোবাসি তোমাকে যে তোমার জন্য আমি সব করতে পারি। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলে, এতটাই যখন ভালোবাসো আমাকে, তাহলে এতদিন আমাকে এই কথা বললে না কেন? কারণ আমি সেদিন শুনেছিলাম তুমি অন্য একজনের সঙ্গে কথা বলছিলে। তাছাড়া তুমি আমার ভাবির একমাত্র ধন, তাও আমার সাথে বয়সে বড়, তাই কিভাবে বলবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার এই বন্ধুগুলো আছে না, ওরাই আমাকে তোমার কাছে আমার মনের কথা শেয়ার করতে সাহায্য করলো। ও মা, তাই? তাহলে তো আমার তোমার কাছে নয়, তোমার বন্ধুদের কাছে যাওয়া উচিত ছিল। কারণ তোমার তো সাহসই নেই আমাকে ভালোবাসার কথা বলার। তাহলে সংসার করবে কি করে? কথাটা বলতে বলতেই আশিকের মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। সে কোনো কথাই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা সবার সামনে আশিককে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল, আর আশিকের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকে দিয়ে বলতে লাগলো, আরে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। সত্যি কথা হলো এটাই যে তোমাকে যেদিন প্রথম আমি দেখি সেদিন থেকেই তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি তোমার সাথে বয়সে বড়, তার উপর আবার আমি মেয়ে মানুষ, তাই তোমাকে কিছুই বলতে পারছিলাম না। আমি চাইছিলাম তুমি নিজের থেকে এসে আমাকে তোমার মনের কথা বলো। তারপর প্রিয়াঙ্কা বলতে থাকে এতদিন যা কিছু হয়েছে সব কিছু প্রিয়াঙ্কা ইচ্ছে করেই করেছে। সেদিন রাতে ইচ্ছে করেই প্রিয়াঙ্কা আশিককে জড়িয়ে ধরেছিল, আর সকালবেলা সবকিছু ভুলে যাওয়ার নাটক করেছিল। প্রিয়াঙ্কা সেদিন রাতে একদমই ঘুমায়নি, ঘুমের ভান ধরে শুয়েছিল। সে আশিকের চরিত্র পরীক্ষা করতে চাইছিল। আশিক কোনো মেয়েকে নিজের কাছে গেলে তার সরলতার সুযোগ নিতে চাইবে নাকি ভদ্রতার পরিচয় দেবে। এই কথা শুনে আশিক বলতে লাগলো, তো পরীক্ষা করে কি দেখলেন ম্যাডাম? এই যে তুমি পাশ করেছো। তখনই মাস থেকে হৃদয় বলে ওঠে, কিন্তু আপু, তুমি তো তাকে কোনো কিছু না বলেই এখান থেকে চলে যাচ্ছিলে। তাহলে পরীক্ষার ফাঁস আর ফেল এর মধ্যে তফাৎটা কি থাকতো? আমি জানতাম আশিক আমাকে ফেরাতে আসবে, আর আমি যদি আজ বাড়িতে চলে যাওয়ার বাহানাটা না করতাম তাহলে আশিক কোনোভাবেই এখানে আসতো না, আর আমাকে তার মনের কথা বলতো না। তার কাছ থেকে এই কথাটা শোনার জন্যই তো আমাকে একটু তো বাহানা করতেই হলো। সব কিছুই তা বুঝলাম। আমার শ্বশুরমশাই কেনা হয় কোন ব্যাস করলাম, কিন্তু আশিকের কাকামণিকে কীভাবে রাজি করব। আমি জানি না, যা করার তোমাকেই করতে হবে। তুমি কীভাবে রাজি করাতে সেটা তোমার ব্যাপার। আর এখন তুমি শুনিয়ে নিয়েছো তোমার শ্যালিকাও মনে মনে আমাকে ভালোবাসতো, তাই শ্যালিকার জন্য তো তোমাকে এইটুকু করতেই হবে। হ্যাঁ, সেটা তো একদম তুই ঠিক বলছিস। আমার শালিকে, আমার শালিকার জন্য তো আমি সব কিছু করতে পারি। আচ্ছা, এখন বাসায় চল, তারপর বাসায় বসে সব ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেব। এই বলে তারা সবাই মিলে বাসায় চলে আসলো। কলিং বেল চাপতেই অনেক কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কার বোন এসে দরজা খুলে দেয়। প্রিয়াঙ্কাকে ফিরে আসতে অনেকটাই অবাক হয়, আর সবচাইতে বেশি অবাক হয় পেছনে দলবল দেখে। কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুই ফিরিয়ে নিয়ে, তাও আবার এই জনগণকে নিয়ে? প্রিয়াঙ্কা তখন কিছু বলতে যাবে, কিন্তু তার দুলাভাই তাকে কিছুই বলতে দিল না। তিনি নিজে থেকেই সবকিছু প্রিয়াঙ্কার আপুকে খুলে বলে। তারপর সবাই মিলে বসে চিন্তা ভাবনা করে দুই ফ্যামিলিকে কিভাবে বিষয়টা মানানো যাবে এটার চিন্তা করতে থাকে। অবশেষে প্রিয়াঙ্কার আপু আর দুলাভাই মিলে তাদের দুই ফ্যামিলিকে অনেক রিকোয়েস্ট করার পর রাজি করায়, আর তাদের বিয়ের ব্যবস্থা করে দেয়। আজ প্রিয়াঙ্কা আর আশিকের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে, তাও আবার প্রিয়াঙ্কার বোনের বাসায়। আসলে এই বিষয়টা প্রথমে কেউই মেনে নিতে চাইছিল না, তাই প্রিয়াঙ্কার আপু আর দুলাভাই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই আশিক আর প্রিয়াঙ্কার বিয়ের ব্যবস্থা করবে, এবং তারা সেটাই করে। কিন্তু বিয়ের দিন সকালেই দুই পক্ষের গার্ডিয়ান এসে উপস্থিত হয়। তারপর তাদের সম্মতিতেই বিয়ের শুভ কাজ সম্পন্ন হয়। প্রিয়াঙ্কা বলছে সে বাসর ঘরে বসে আশিকের যেন অপেক্ষা করছে, আর এদিকে আশিকের দুষ্টু বন্ধু বান্ধবীরা আশিককে ঘিরে ধরে রেখেছে, কোনোভাবেই তাকে বাসর ঘরে যেতে দিচ্ছে না। এটা দেখে আশিক তাদেরকে বলে, আরে ভাই, তোরাই তো এত কিছু করে আমার ভালোবাসার মানুষটাকে আমার বউ বানিয়ে দিলি, আর এখন তোরাই আমাকে এখানে আটকে রেখেছিস, আমার বউটার কাছে যেতে দিচ্ছিস না। ভাই, তোর জন্য কত কিছু বললাম, এবার আমাদের পাওনাটা আমাদের বুঝিয়ে দে, তাহলে তো আমরা এখান থেকে তোকে যেতে দেই।
আশিক তখন তার বন্ধুদের হাতে 10,000 টাকার একটা বান্ডেল তুলে দিয়ে বলে, এই নে, আপাতত এটা নিয়ে বিদায় হও। আর তারপর আবার না হয় কোনো একদিন আমার বউয়ের হাতে রান্না করা স্পেশাল বিরিয়ানি তোদের খাওয়াবো। আরে ভাই, একদিনের কথা কেন বলছিস? আমরা সবাই তোর জন্য কত কষ্ট করলাম। আমরা তো প্রায়ই আসবো ভাবির হাতে রান্না খেতে। সেই দিন খেয়েছিলাম, আর আজকেও মুখে স্বাদ লেগে আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, এবার অন্তত আমাকে যেতে দে। প্রয়োজন হলে আমি তোদের জন্য একটা রেস্টুরেন্ট খুলে দেব। এই বলে আশিক কোনো রকমে তার বন্ধুদের কাছ থেকে ছুটে পালালো। রুমে এসে ছুটতে ছুটতে দরজাটা বন্ধ করে দিয়ে হাঁপাতে লাগলো। প্রিয়াঙ্কা আশিকের এমন অবস্থা দেখে বিছানা থেকে নেমে এসে আশিকের সামনে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আরে আর বলো না, আমার পাজি মার্কা বন্ধুগুলো কোনোভাবে আমাকে এখানে আসতে দিচ্ছিল না। ওরা আমাকে আটকে রাখতে চাইছিল। ওদের কাছ থেকে কোনো রকমে ছুটে চলে আসলাম। আরে বাবা, জীবনে প্রথমবার বিয়ে করেছি বলে কথা, তোরা আমাকে বউয়ের কাছে আসতে দিচ্ছিস না? আশিকের এমন কথা শুনে প্রিয়াঙ্কা হেসেই কুটি কুটি হচ্ছে। প্রিয়াঙ্কা এভাবে হেসে গড়াগড়ি খাচ্ছে, এটা দেখে আশিক প্রিয়াঙ্কাকে বলে, আরে তুমি এভাবে হাসছো কেন? এভাবে হাসলে তো আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে আর যাবে কোথায়? সেই তো ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। হ্যাঁ, তোমার পাগল তো তোমার কাছেই আসবে, অন্য কোথাও যাবে নাকি? এই বলে আশিক একটা শয়তানি মার্কা হাসি দিয়ে প্রিয়াঙ্কাকে একটা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। প্রিয়াঙ্কার কোমরে হাত রাখতেই প্রিয়াঙ্কা কেঁপে উঠল। আরে কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, আমার কেমন যেন লাগছে। লাগুক, তাতে আমার কি? বহু বছর সাধনার পর এই রাত পেয়েছি, আজকে আর কোনো বাধা মানব নাকি? এই বলে আশিক প্রিয়াঙ্কার কোমরে চাপ দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। প্রিয়াঙ্কার বুকের সঙ্গে নিজের বুক মিশিয়ে নিল। দুজন দুজনের স্পন্দন শুনতে পাচ্ছে। আশিক প্রিয়াঙ্কার নাকের সঙ্গে নিজের নাক ঘষছে। প্রিয়াঙ্কা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে আশিক বলতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? জানি না, তোমার স্পর্শ পেতেই আমার কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। কি রকম? আমি জানি না। তোমাকে জানতে হবে না, আমি জানিয়ে দিচ্ছি। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিজের আরও কাছে টেনে নিল। ও প্রিয়াঙ্কার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল আর ইচ্ছে মতো চুম্বন করতে থাকলো। প্রিয়াঙ্কাও আশিকের সঙ্গে রেসপন্স করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের ডিপ কিসিং পর্ব। আশিক প্রিয়াঙ্কার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে প্রিয়াঙ্কার গলা নিচে মুখ ডুবিয়ে দেয়। প্রিয়াঙ্কা আরও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সারা ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছিল শুধু তার নিঃশ্বাসের শব্দ। আশিক তখনই আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়াঙ্কাকে নিয়ে চলে যায় সুখের রাজার সুপ্ত সাগরে, আর তলিয়ে যায় সুখের মহাসমুদ্রে। এভাবেই শুরু হলো তাড়াতাড়ি দুষ্টু মিষ্টি একটা রোমান্টিক প্রেমের গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।